দেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম এবং এই অদৃশ্য শক্তি গোটা পৃথিবীর উপরে তার আধিপত্য বিস্তার করে চলেছে। এর সঙ্গে লড়াইয়ে কবে পৃথিবীর মানুষ জয়ী হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে এখন পর্যন্ত যেটি ধারা সেটি হচ্ছে যে কোভিড-19ই তার আধিপত্যটা বিস্তার করে চলেছে এবং মানুষকে স্বাস্থ্য মৃত্যু ঝুঁকির বাইরেও অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং তথ্য প্রযুক্তির এই উন্নয়নের যখন গতিধারা প্রবল, সেই সময়টাতেও কোভিড-19 তার আধিপত্য এতটাই প্রবলভাবে বিস্তার করতে পারছে যে কোনো কিছুই তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যদিও আমরা জানি কোথাও কোথাও তথ্য প্রযুক্তির ব্যবহার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক সহায়তা করেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিটা কি, এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে পৃথিবী যাচ্ছে সেটা কি নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক অবস্থা বলা হচ্ছে, এবং নতুন এক বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করছে পৃথিবী। এই নতুন বিশ্ব ব্যবস্থার চেহারা কেমন হবে কেউই জানেন না, তবে সবাই মনে করেন যে অতীত দিনে আর ফিরে যাওয়া হচ্ছে না পৃথিবীর এবং পৃথিবীর মানুষের, এবং সেখানটাতে এই প্রযুক্তিগত উন্নয়ন বা ডিজিটালাইজেশন এগুলো কিভাবে কাজ করবে নতুন বিশ্ব ব্যবস্থায়, সেগুলো নিয়ে নানা রকমের আলোচনা চলছে, নানা রকমের গবেষণা হচ্ছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে ঢাকার ফুলার রোডের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান। ডক্টর মইনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবার পরে 2009 সালে তিনি চীনের পেকিং ইউনিভার্সিটি থেকে ডেমোগ্রাফি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং সেখানে 2008 সালে একাডেমিক সাফল্যের পর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ফার্স্ট প্রাইজ অফ একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড অফ পেকিং ইউনিভার্সিটি। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল হেলথ রিসার্চ ক্যাপাসিটি স্ট্রেংথেনিং প্রোগ্রাম ফেলোশিপ এর আওতায় পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন তিনি। বিশ্ব স্বাস্থ্য বিষয়ক গবেষণার জন্য 2010 সালে গ্লোবাল হেলথ কাউন্সিল কর্তৃক নিক সাইমন্স স্কলার নির্বাচিত হয়েছেন। ওয়ার্ল্ড হেলথ সামিট বার্লিন জার্মানির 2014 এবং 2016 সালে দুবার নিউ ভয়েসেস ইন গ্লোবাল হেলথ বিষয়ে বিজয়ী হয়েছেন। 2014 সালে ইন্টারন্যাশনাল একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস কর্তৃক একাডেমিশিয়ান অফ সোশ্যাল সায়েন্সেস বিষয়ে পেয়েছেন সর্বোচ্চ সম্মাননা। তার অর্ধশতাধিক বৈজ্ঞানিক গবেষণা প্রকাশনা রয়েছে। পাশাপাশি জনসংখ্যা উন্নয়ন, গ্লোবাল হেলথ, পপুলেশন হেলথ, মাইগ্রেশন ও প্রজনন স্বাস্থ্য, চাইল্ড অ্যান্ড ইয়ুথ পপুলেশন বিষয়ক শিক্ষা ও গবেষণা বিষয় নিয়ে তিনি কাজ করছেন। আমাদের সঙ্গে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন ন্যান্সি স্কট। ন্যান্সি স্কট is currently corporate projects director at Hoptroff London Limited, a software company that provides a time synchronization solution, traceable time as a service. She is currently a fellow at the Royal Society of Arts, Society for the Encouragement of Arts, Manufactures and Commerce. She received individual award in 2001 from the European Federation of Black Women Business Owners for work in promoting equalities and diversity in recruitment. Presented by Mary of London, Nancy works with Transitions, social enterprise that supports refugees in London get internship and into full-time jobs in London, provides ad hoc HR survey advice and fundraising support to 2 African charities, EduAid based in Sierra Leone and Aspire Africa based in Senegal, and in the UK 2 national charities, Centrepoint supporting young homeless people into independent living and leadership through sport and finance, social mobility charity. She has also spoken at events related to improving representation and inclusion in the workforce. She also acts as a mentor to young people, particularly from underrepresented communities in the UK. Professor Mainul Islam এবং Nancy Scott, welcome to the program. ডক্টর মাইনুল ইসলাম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। সর্বশেষ পরিস্থিতি যা বাংলাদেশের, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমরা দেখছি যে সব কিছু আমরা স্বাভাবিক করে দিলাম, একই সঙ্গে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সো এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জিলুর ভাই, তৃতীয় মাত্রায় এই অনুষ্ঠানে আমাকে সম্পৃক্ত করার জন্য। যে প্রশ্ন করেছেন আপনি আমাকে, তার প্রেক্ষিতে যদি বলতে হয়, ঠিক আজ থেকে 2 মাস পূর্বে আপনার স্টুডিওতে থেকে যখন কথা বলছিলাম বাংলাদেশ এবং বৈশ্বিক
প্রেক্ষাপট নিয়ে, তখন কিন্তু বাংলাদেশে মাত্র 61 জন কোভিড পেশেন্ট ছিল। এবং সেই প্রেক্ষাপটে যদি এখন তাকাই, তাহলে বাংলাদেশ এখন বিশ্বে যে শনাক্ত যা হয়েছে তার প্রেক্ষাপটে এখন কিন্তু 21তম অবস্থানে রয়েছে। এবং দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত স্বাভাবিক আমাদের চেয়ে অনেক বেশি রয়েছে প্রথম অবস্থানে, কিন্তু বিশ্বের মধ্যে কিন্তু 7ম অবস্থানে রয়েছে, এবং তারপরে পাকিস্তান রয়েছে 18তম অবস্থানে। তো যে কথা আমি বলছিলাম যে আপনার মার্চ মাসের 8 তারিখে যখন 3 জন কোভিড পেশেন্ট নিয়ে যখন যাত্রা শুরু হলো, তখন কিন্তু আপনার স্টুডিওতে যখন এপ্রিল মাসের আমরা 3 তারিখে যখন আলোচনা করছিলাম, তখন বলছিলাম যে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া কেন উচ্চ ঝুঁকিতে অবস্থান করছে। সে প্রেক্ষাপটের ধারাবাহিকতায় যদি চিন্তা করি, বর্তমানে আজকে পর্যন্ত যদি তথ্যে যায়, তাহলে বাংলাদেশে এখন দেখেন সেই 3 জন থেকে এখন 55,140 জন। এবং এই অবস্থার মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে এটি কিন্তু সংখ্যাটা পরিমাণে বাড়ছে, একই সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে রয়েছে সেখানেও কিন্তু বাড়ছে। তো সেই প্রেক্ষাপটে যদি দেখি যে যে কি পরিমাণ টেস্ট হয়েছে বা পরীক্ষা করা হয়েছিল, আপনি জানেন যে তখন আমরা বলছিলাম যে যে টেস্ট WHO যে সুনির্দিষ্ট যে প্রস্তাবনা ছিল যে টেস্ট টেস্ট এন্ড টেস্ট, পরীক্ষা পরীক্ষা এবং পরীক্ষা, সেই প্রেক্ষাপটে দেখতে পাই যে যে বাংলাদেশে তখন যে পরীক্ষা হয়েছে সেই তুলনায় কিন্তু এখন মোটামুটি প্রায় 3,45,580 মতো পরীক্ষা হয়েছে। কিন্তু বাংলাদেশের যে দ্বিগুণ পরীক্ষা হয়েছে কিন্তু পাকিস্তানে, এবং বাংলাদেশের প্রায় 12 গুণ বেশি পরীক্ষা হয়েছে কিন্তু প্রতিবেশী ভারতে। এবং যদি জনসংখ্যার আকারে বিচার করি, যেহেতু আমি জনসংখ্যা বিজ্ঞান নিয়ে কাজ করি, সেখানে কিন্তু প্রতি মিলিয়ন নিয়েও আমরা কিন্তু অনেক ক্ষেত্রে হিসাবটা করতে গেলে বোঝার সুবিধা হয় যে কোন দেশে কি অবস্থানে রয়েছে। সে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে প্রতি মিলিয়নে আমাদের হয়েছে মাত্র 2024 জন, অর্থাৎ 10 লক্ষে। আর সেখানে পাকিস্তান আমাদের চেয়ে বেশি 2621 জন, এবং ভারতে দেখা যাচ্ছে 2876 জন। এবং তারও বিচারে যদি যাই, আমি বলবো যে নেপাল এবং শ্রীলঙ্কা, তারাও কিন্তু আপনার যদি প্রতি মিলিয়নের কথা চিন্তা করি তাহলে আমাদের চেয়ে এগিয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে যে যদি আপনার পরীক্ষার মানদণ্ডে যাই, তাহলে আমরা বলবো যে এখনো বাংলাদেশে কিন্তু জনসংখ্যার আকারে যদি বিবেচনায় নিই, তাহলে কিন্তু পরীক্ষার হারটি কিন্তু এখনো অনেক কম, অর্থাৎ এই পরীক্ষার হার আমাদেরকে বাড়াতে হবে। এই প্রেক্ষাপটে যদি বলি যে হ্যাঁ, এখন কিন্তু একদিকে যে শনাক্ত পরীক্ষা যা করা হয়েছে, তারপরে পরীক্ষার পর যে শনাক্ত হয়েছে সেই সংখ্যার ভিত্তিতে বলেছি যে বাংলাদেশ এখন বিশ্বে দেখা যাচ্ছে 21তম অবস্থান রয়েছে। এবং সামনের যে সেখানে সময় আসছে, প্রফেসর ইসলাম, সেখানে একটা জিনিস লক্ষণীয় যে এই গত 2 মাসে পার্সেন্টেজ ওয়াইজ সেটি কিন্তু অ্যারাউন্ড 20%, বাড়ছেও না কমছেও না। মানে এর কারণ কি বলে মনে হয় আপনি? না, এখন যে ব্যাপারটি হয়েছে যে যদি সংখ্যাটা বাড়তো, যদি যদি শনাক্ত আর যে পরিমাণে আমরা শনাক্ত মানে শনাক্ত হচ্ছে, আরেকটা হচ্ছে পরীক্ষা, যে যাদেরকে আমরা পরীক্ষা করছি, এই পরীক্ষার সংখ্যাটা যদি আরো বাড়ানো যেতে পারতো, তাহলে হয়তোবা কিন্তু আপনার একটা ধারণা পাওয়া যেতে পারতো। এখন যে অবস্থাটা হয়েছে যে আমাদের কিন্তু 10,000 উত্তীর্ণ হয়েছে কিন্তু অতি সম্প্রতি। আপনি যদি বিগত 2 মাস ধরে বা তার আগ পর্যন্ত যদি যান, তাহলে দেখবেন কিন্তু 10,000 কিন্তু উত্তীর্ণ হতে পারেনি। এবং এখন আমরা দেখতে পেয়েছি যে আজকে আমরা দেখতে পেয়েছি যে 10,000 উত্তীর্ণ হয়েছে। এখন সংখ্যাটা যদি দেখেন যে যে যা যে পরিমাণে আমরা পরীক্ষা করছি এবং সে পরীক্ষার যে পরিমাণ শনাক্ত হচ্ছে, এর বাইরেও কিন্তু আপনার একটা শনাক্তের কিন্তু হার রয়েছে, কিন্তু সেটি কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত পরীক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারছি না। কিন্তু ধরেন এখন বাংলাদেশে যে মৃত্যু হয়েছে, এই শনাক্তকৃত যারা হয়েছে তাদের মধ্যে যে যে সংখ্যাটা মৃত্যুবরণ করেছে প্রায় 746 জনের মতো। বাস্তবে কিন্তু আসলে দেখা যাবে যে এর বাইরেও কিন্তু মৃত্যু ঘটেছে, যেটাকে বলা হচ্ছে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা। এবং সেটি দেখা যাচ্ছে যে বেসরকারি বিভিন্ন উপাত্ত বা যে তথ্য আমরা লক্ষ্য করছি, সেখানে প্রায় 1000-এর উপরে রয়েছে। কিন্তু আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে হ্যাঁ, একটা ধারাবাহিকভাবে বুঝতে গেলে যে জনসংখ্যার অনুপাতে আমরা কি পরিমাণে টেস্ট করছি এবং সেই টেস্টটা যদি একটা মানদণ্ডে হয়,
কোন মানদণ্ডে আমাদের ধারণা করা হতো যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে জনসংখ্যা রয়েছে সেই প্রেক্ষাপটে 50,000 হতে পারতো একটা সুনির্দিষ্ট মানদণ্ড, সেটাকেও যদি আমরা আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসি 20,000 হতে পারতো একটা আদর্শ মানদণ্ড, এবং সেই 20,000-এর প্রেক্ষিতে কিন্তু আমরা বুঝতে পারতাম যে কি পরিমাণে আসলে সংক্রমণটা হচ্ছে। কিন্তু এই কথা নিশ্চিত যে সংক্রমণ যে এখন কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে গিয়েছে, এবং অতি সম্প্রতি যখন আপনি ঈদের পূর্ববর্তী এবং ঈদের পরবর্তীতে যখন দেখতে পেয়েছেন, তখন কিন্তু আপনার ঈদ পরবর্তীতেই কিন্তু 3,000 ক্রস করেছে, এবং এবং ধারাবাহিকভাবে আজকের দিনে যদি লক্ষ্য করেন তাহলেও দেখা যাবে প্রায় 2,700-র কাছাকাছি গিয়েছে। অর্থাৎ যে সংখ্যাটি আমি বলছি যে এখন আমাদের যে সময়টি, এই সময়টি কিন্তু এই মাসটি কিন্তু যা আমরা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখন সংক্রমণ বাড়ার পর্যায়ে রয়েছে। অর্থাৎ বাড়ার পর্যায়ের পিছনেও কিন্তু কতগুলো ভূমিকা রয়েছে। এই যে আমরা ঈদের সময় যে মানুষগুলো মুভ করলো, স্থান পরিবর্তন করলো, এখন আবার ছুটি শেষ হয়ে গিয়েছে, তারা আবার কাজে যোগদান করলো, এর একটা পরবর্তী কিন্তু প্রভাব থেকে যাবে। সেই প্রভাবটি কিন্তু চলমান অবস্থায় থাকবে। সো আমি যেটি মনে করি যে জুনের 20 থেকে এই জুনের শেষ পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু একটা বোঝার সুবিধা হবে যে আসলে আমাদের কোন পর্যায়ে যাচ্ছে। প্রফেসর ইসলাম, যা ছোট্ট করে আমাকে একটু বলবেন যে এই কোভিড-19 মোকাবেলার জন্য তো পৃথিবীতে নানান দেশ নানাভাবে চেষ্টা করেছে, দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, জার্মানি। বাংলাদেশ আসলে কোন মডেলটা ফলো করছে, নাকি বাংলাদেশ নিজেই মডেলে পরিণত হতে চাচ্ছে? কারণ অনেক ক্ষেত্রেই আমরা উদাহরণ সৃষ্টি করেছি পৃথিবীতে, অনেকে হয়তো অনুসরণ করলেও করতে পারে, বাট আপনার কাছে একটু শুনতে চাই, ছোট্ট করে বলবেন আপনি। আমি ন্যান্সির কাছে যাব, আবার তারপরে আপনার কাছে আসবো। ধন্যবাদ জিলুর ভাই। আসলে আসলে বাংলাদেশের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, আমরা আসলে বাংলাদেশকে কোনো মডেলের মধ্যে ফেলাটাই আমাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি ধরেন যে কোভিড এই সংক্রমণকে এই যুদ্ধে দেখা যাচ্ছে যে সমস্ত দেশগুলো সফলকাম হয়েছে, সেই সফলকাম দেশগুলোর মধ্যে ধরেন আমি সুনির্দিষ্টভাবে যদি বলি, যেমন ভিয়েতনাম একটি দেশ, এবং দেখা যাচ্ছে যে তাইওয়ান হতে পারে, এবং একই সাথে যদি আপনি আরো কাছাকাছি চিন্তা করেন যে ইভেন আমি চীনের কথাও যদি আপনি, এখন তো তারা একটা পর্যায়ে চলে আসছে, সিঙ্গাপুর, ইভেন জার্মানি, যে সমস্ত কান্ট্রির কথাই আমরা বলি না কেন, এই সকল কান্ট্রিগুলোকে কিন্তু বিবেচনায় নিলে কিন্তু বাংলাদেশকে আমরা আসলে পূর্ণাঙ্গভাবে কোনোভাবে দেখতে পাইনি। ইভেন আমাদের প্রতিবেশী দেশ যে ভারতের যে কেরালাকেও বলা হয় যে অত্যন্ত সাকসেসফুল ওই জায়গার জন্য। তো এখন ওরা যা যা করেছে সেই জিনিসগুলো কি আমরা করতে পেরেছি কিনা? যেমন ভিয়েতনামের সাথে আমি একটা কম্পারিজন করে আমি একটা আর্টিকেল লিখেছিলাম কিছুদিন আগে যে আসলে বাংলাদেশ কোন মডেল। ভিয়েতনামের হয়তো পলিটিক্যাল কালচার বা যে তাদের যে প্রক্রিয়াটা হয়তো ভিন্ন, কিন্তু তারপরও কতগুলো সুনির্দিষ্ট নিয়ম কানুনের ব্যাপার ছিল, যেটি হচ্ছে ওই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের যে বিষয়টি ছিল, জনগণকে অবহিত করার যে বিষয়টি ছিল, এবং একইভাবে যে পরীক্ষা যে হার যে বাড়ানো, একইভাবে আমি বলবো যে একইভাবে যে স্বাস্থ্য যে ঝুঁকি জায়গাগুলো যেগুলো ছিল সেই ঝুঁকিগুলোকে সুনির্দিষ্টভাবে যে আইডেন্টিফাই করা, এবং সত্যিকার অর্থে যেটি হচ্ছে যে জনগণকে উদ্বুদ্ধ করা, সেই জায়গাগুলোর আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। আমি মনে করি না যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বলেন, আপনি লকডাউনের যে বিষয়টি ছিল সেটি লকডাউন বা সাধারণ ছুটির মতো যে বিষয়, পৃথিবীর কোনো দেশ কি আমি এখন পর্যন্ত জানি না যে অবস্থায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। আমার মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এই লকডাউনের অ্যাপ্রোচ থেকে সরে গিয়ে, এটাকে লকডাউনও বলছি না, আবার সাধারণ ছুটি এমন ভাবে একটা অবস্থার মধ্যে রাখলাম যে এটাকে আমি আসলে পূর্ণাঙ্গভাবে কোনো সুনির্দিষ্ট টাইপোলজির মধ্যে ফেলাটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। একইভাবে দেখতে পেলাম যে বাংলাদেশের যে ভৌত অবকাঠামোগত যে ব্যাপারগুলো রয়েছে, সেখানেও আমরা কিন্তু দেখতে পেলাম যে প্রস্তুতির যে ব্যাপারটি ছিল, সেই প্রস্তুতিও কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট ঘাটতি ছিল, যার জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে কোনো মডেলই আসলে বাংলাদেশকে ফেলানো যাবে না। আমি বলবো তার নিজস্ব মডেল অনুযায়ী চলছে। Nancy, as you are working with a software company that provides a time synchronization solution, traceable time as a service, how technology can play a helpful role in dealing with a global crisis like COVID-19? I think technology has a powerful role to play in terms of how we educate the population of what's going on with the disease, the ramifications of how that impacts society. We can think about how technology is helping people work, remote working, remote education. So it's kind of the role of technology has kind of been accelerated in terms of how it's incorporated more into our lives.
whether it's leisure, education, the way we work, how we work in terms of flexible working. So, and also with trying to get medication and looking at research and how we can get a vaccine. So it has impacted all of our lives, and I think it's been accelerated. There'll be things that have been in incubation in terms of how we're going to be working, and I think that has been brought forward. So what do you think, what are the most significant roles of technology during this COVID-19 period, and how technology is affecting and determining our thoughts and actions? Well, I think it's reshaping the way we're going to live and work, because more people, the lockdown has shown that businesses have had to be more versatile in terms of how we keep the economy going. So we have been, say for example, at Hoptroff, everybody's working from home. A lot of businesses are working from home. The way we do business development, do we need to use aviation as much as we used to? So we're rethinking the way society is going to work during this lockdown. So I think technology has played a big part in keeping people connected, whether we're engaging with our families, engaging with work colleagues, how we're doing work, how information is being moved around the world, how we're sharing information to develop research. So there are lots of ways technology has helped society function. It's kind of expedited some of the things that businesses may have been thinking about, like remote working, flexible working, working different locations, and we've just had to press the button and everyone's had to do it. And what's your thought on the trend in technology and data management as we go through the pandemic? Well, I think data management is going to be very important, because we need to look at the data that's coming from the track and trace. We're going to have to look at artificial intelligence and data analysis around how we do social distancing. How does that impact transport in terms of how many passengers we have on a bus? In the future, we're going to think about, driverless cars, all those new ways of working, new ways of functioning, the way data is managed to make sure these things all work in the way they're supposed to work is really important. প্রফেসর মনিরুল ইসলাম, আমি যতদূর জানি আমাদের দেশে এই কোভিড-19 পরিস্থিতির নানা রকমের সার্ভে হয়েছে, এবং আপনি নিজেও কোনো একটি হয়তো বিদেশি সংস্থাগুলোর সঙ্গে একটি সার্ভের সঙ্গে যুক্ত। তো এখন পর্যন্ত কি ধরনের ডাটা পেয়েছেন আপনারা, এবং সেখান থেকে কোনো ধারণা আমাদেরকে দিতে পারেন কিনা, কি আসলে ভেতরের চেহারাটা আসলে কি? আসলে আমি ভালো কথা বলেছেন যে আমি আসলে একটি সার্ভের সাথে জড়িত রয়েছি। সেটি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, অর্থাৎ এই সাউথ এশিয়ান যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সাথে একটা সংযুক্ত একটা সার্ভে। আমরা এখানে নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস অ্যাজ ওয়েল এজ পপুলেশনের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং বা ম্যাটারনাল হেলথ এবং ডোমেস্টিক ভায়োলেন্স, এই জায়গাগুলোর ক্ষেত্রে কোনো প্রভাব রয়েছে কিনা সেগুলো একটা দেখার বিষয় রয়েছে। তো সেই সার্ভেটির যেটি হচ্ছে যে একটা প্রাথমিক একটা মূল্যায়নের মতো অবস্থায় চলেছে, কিন্তু সার্ভেটি এখনো চলমান অবস্থায় রয়েছে, কারণ এর যে নমুনায়ন, সেই নমুনায়নের যে পরিমাণ সংখ্যা আমরা ধারণা করেছিলাম সেই পরিমাণে এখনো আমরা ঠিক মতো ওই মুহূর্ত পর্যন্ত বা প্রত্যাশিত মানে পৌঁছানো সম্ভব হয়নি, যার জন্য যেটি হচ্ছে সেটির এখনো মেয়াদ রয়েছে। তবে আমরা প্রাথমিক পর্যায়ে যে ডেটা ছিল সেই ডেটাকে একটা প্রাথমিকভাবে অ্যানালাইসিস করে আমরা দেখতে চেয়েছি যে এই অঞ্চলের মানুষগুলোর মধ্যে তাদের ধারণাগত কি বিষয় রয়েছে, অর্থাৎ কোভিড সংক্রান্ত তাদের যে পারসেপশন কি সেটিকে আমরা দেখার বিষয় রয়েছে। তো সে প্রেক্ষাপটে যেহেতু ফলাফলটি এখনো পূর্ণাঙ্গ অবস্থায় আসেনি, সেক্ষেত্রে হয়তোবা আমার এই মুহূর্তে আপনাদের সামনে হয়তোবা ডিসক্লোজ করাটা ঠিক হবে না, কিন্তু না হলেও ধরেন একটা আনুষঙ্গিক ধারণা দিতে পারি যে যতটুকু আমি যতটুকু জানি বা বুঝি, যে দেখা যাচ্ছে যে কারা কোন এজ গ্রুপের মধ্যে বেশি সংক্রমিত হয়েছে বলে তারা মনে করছেন, এবং তাদের কোন ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি, তাদের পারিবারিক কাঠামোটা কিরকম, একই সাথে তাদের অর্থনৈতিক যে বৈশিষ্ট্যের যে ব্যাপারটি রয়েছে সেটি কিরকম রয়েছে, এবং সে প্রেক্ষাপট অনুযায়ী, এবং একই সাথে দেখতে পাই যে শিক্ষার সাথে একই সাথে যে নলেজ বা ধারণা সাথে
কোনো পার্থক্য রয়েছে কিনা, কোভিড সংক্রান্ত ব্যাপারে কিছু মিসকনসেপশন বা পারসেপশনের ব্যাপার রয়েছে যে কোভিড হলে কি করতে হবে বা কি করতে হবে না, বা সামাজিকভাবে এক ধরনের যে ডিসক্রিমিনেশনের যে বিষয়গুলো রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু ওই সার্ভের মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সুনির্দিষ্টভাবে আমি আপনাকে যেটি বলছি, আমি শতকরা হিসেব বা পার্সেন্টেজ আকারে আমি হয়তো আপনাকে বলছি না, জি কিন্তু এই জিনিসগুলো যে সাউথ এশিয়ার কান্ট্রির মধ্যে যে বিলং করছে সেই জিনিসগুলো কিন্তু আমরা ঠিকই লক্ষ্য করতে পারছি। এর সাথে ধরেন আরেকটি বিষয় রয়েছে যেটি আপনি বলছিলেন যে এই প্রেক্ষাপটে যে জনসংখ্যার ক্ষেত্রে কোনো প্রভাব রয়েছে কিনা। যেমন জনসংখ্যার ক্ষেত্রে বলতে চাচ্ছি যে জনসংখ্যার ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং, পরিবার পরিকল্পনা, মাতৃ স্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্য, যে এই সমস্ত ক্ষেত্রে কোনো প্রভাব রয়েছে কিনা। সে যে ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখেন, যদিও ওই সার্ভের সাথে পার্টলি কিছুটা জড়িত, কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত গবেষণার প্রেক্ষিতে এবং বৈশ্বিক যে গবেষণা গুলো চলছে সে প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে লক্ষ্য করছিলাম যে কিছুদিন আগে দেখা গিয়েছে যে গ্লোবালি একটা রিপোর্ট লঞ্চ করা হয়েছে। সেই লঞ্চ করার পরবর্তীতে দেখা যাচ্ছে ইউনিসেফ যে রিপোর্টটি লঞ্চ করেছে সেখানে দেখতে পেয়েছি বাংলাদেশে এই কোভিড এই সংক্রমণের কারণে আগামী 9 মাস থেকে যদি সময়কালকে আমরা বিবেচনায় নিই, মার্চের 11 তারিখ থেকে, তাহলে দেখা যাবে যে এই 9 মাসের মধ্যে বাংলাদেশে 2.4 মিলিয়ন চিলড্রেন, শিশু জন্ম নেবে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃ স্বাস্থ্যের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে যে মারা স্বাভাবিক অবস্থায় আপনার হসপিটাল কেয়ার নিতে পারতো বা বাচ্চা প্রসব করতে যেতে পারতো, সেটিও বাধাগ্রস্ত হচ্ছে। এবং সেটি দেখা যাচ্ছে কোন কোন জরিপে লেখা যাচ্ছে যে প্রায় 35% মতো বেড়ে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু যে যে বাড়িতে মারা এখন বাচ্চা প্রসব করছেন সেটির সংখ্যাটাও কিন্তু পরিমাণে বেড়ে যাচ্ছে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে এর বাইরে যদি চিন্তা করি যে যে শিশু বিবাহ, বাল্য বিবাহের মতো যে বিষয়গুলো রয়েছে সেটিও কিন্তু দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে যে বেড়ে যাওয়ার কিছু সার্ভে জরিপে আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এখন মূল বিষয়টি দাঁড়াচ্ছে যেটি যে বাংলাদেশের ক্ষেত্রে জনসংখ্যার ক্ষেত্রে একটি হচ্ছে জন্মহার, যেটাকে আপনাকে আমরা বলি যে যে ক্রুড বার্থ রেট নিয়ে আমরা দেখি যে প্রতি 1000 জন মানুষের মধ্যে জন্মহারটা কিরকম, স্বাভাবিক অবস্থার যে জন্মহার আর এই কোভিড কালীন সময়ের মধ্যে যে জন্মহারের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য হবে। আপনি হয়তো জানেন যে বাংলাদেশের যে মোট প্রজনন হার, অর্থাৎ 15 থেকে 49 বছর বয়স্ক একজন নারী তার জীবদ্দশায় বাংলাদেশে গড়ে 2.3 জন সন্তান প্রসব করে থাকেন। এবং 2011 সাল থেকে আজকে 2018-19 পর্যন্ত আমরা কিন্তু এই মানে প্রতিস্থাপনযোগ্য যে উর্বরতার হার বা প্রজনন হার সেইটি ছিল 2.1। এই 2.1-এ কিন্তু আমরা এখনো পৌঁছতে পারিনি। অর্থাৎ 2011 সাল থেকে 2018-19 পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি যে বাংলাদেশের যে জনমিতিক যে সার্ভেটা হয়ে থাকে, ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে, 2017-18 তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু স্থবির অবস্থায় রয়েছে। এবং এই কোভিড এর সময়ে দেখা যাবে যে ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা যে কার্যক্রম যে গ্রাসরুটস লেভেলে আপনার সে সার্ভিসটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং এই বাধাগ্রস্ত হওয়ার কারণে দেখা যাবে যে যে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, যেটা কি আপনার জন্ম নিরোধক যে ব্যবহারের যে হারটি, এটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানে আমাদের একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছি। এবং সেটিও দেখা গিয়েছে যে 2014 থেকে 2017-18 যে জরিপ যেটি করা হয়েছে সেখানে দেখা গিয়েছে যে আমার 61.9% ছিল আমাদের। অর্থাৎ আমাদের যে টার্গেট যে অবস্থাতে পৌঁছানোর কথা সেই টার্গেটে তো পৌঁছতে পারেনি, কিন্তু এখন পরিবর্তিত প্রেক্ষাপটে দেখা যাবে সেটি আরো বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়বে। Nancy, হয়ে যাবে। could you please briefly talk about the growth of cloud-based technology, investment, IT and IT infrastructure, and in particular telco broadband, as the world becomes more automated, the physical and virtual worlds become blurred as we live through the pandemic? Nancy. Wow, that's a big question. Well, I think cloud-based solutions are going to be more prevalent in society. I know that chief technology officers and businesses are escalating that because they're worried about the resilience of the infrastructure as we live our lives more virtually with remote working, with remote leisure services. And so you know, a cloud-based services like what we do at Hoptroff, you know, it's scalable, it's cost-effective, it's highly resilient, and it requires very low maintenance. So where businesses are looking for
a cost-effective way of managing their infrastructure, cloud-based solutions are going to be very, very important. And it just reduces the level of hardware that's required. It's more green, it's more sustainable, which I'm sure will be part of the recovery for the economy as governments look at the economic impact, the environmental impact of COVID. So businesses will be looking for more greener solutions, because I'm sure governments will be investing more in that and taking advantage of the low emissions because of everything's in a standstill. So I think cloud-based solutions are here to stay. They're going to grow. Governments and businesses need to look at the infrastructure to make sure that they are resilient, because we're going to need more of that information as our world becomes more automated and we have more smart technology, smart cities, smart cars, whatever it is. It all needs to be resilient, and cloud-based solutions can do that, And, or be part of the solution anyway. Nancy, you have also worked for supporting refugees as well as promoting equality. Would you please tell us what problems might arise with the refugees in the aftermath of the pandemic? Well, I think from the UK perspective, and maybe in the Western world, we've seen how refugees or migrant workers have been the backbone of keeping society functioning whilst we've been in lockdown, whether they're care workers, doctors, frontline staff have been predominantly from underrepresented communities and refugees and migrant workers. So I'm hoping that it will help people appreciate the contribution people are making to our economy. Obviously, they are probably the most vulnerable sections of our society, and we need to be mindful of what the lockdown means in terms of not being able to cross borders and the lack of humanitarian access to sanitation, to services that people need in the camps. But more broadly, I think, in the UK, certainly, I believe that people will have a different kind of respect to the contribution that people are making in our society right now. Do you think gender discrimination and racism will be increased significantly in the workplace in future? I think people are talking about it more. I think it's always been there. I think there'll be some consequences in terms of, in the UK, for example, we've had a furlough scheme where government are subsidising salaries, and it looks like that women are more likely to lose their jobs if they do. They're doing more work, and then obviously there's been impacts on the disease on the BAME community, the Black and minority communities. So I think that inequality has been highlighted, and we need to look at why people in the workforce have been impacted in that way. Is it because women or people from the BAME community are doing more frontline work and they're more at risk? So how do we support those that workforce? In the UK, a report just been published on the impact of COVID on the Black and Asian community, and it's quite startling what the results are showing. Bangladeshi people, for example, are twice as likely to get the disease than the white communities. So I think, going back to your question, is there going to be more discrimination? I don't think it's more discrimination. I think people are more confident to talk about it. I think organisations are more aware of it, so they need to be seen to be doing something. And hopefully people are more empowered to shout it out when they can see it happening. প্রফেসর মাইনুল ইসলাম, একটু আপনি আমাদেরকে বলবেন যে এই সময়টাতে ভালনারেবল সবচেয়ে জনগোষ্ঠীর কোন কোন অংশ? আমি জানি যে আপনি সম্প্রতি প্রবীণদের নিয়ে একটি লেখা লিখেছেন, যে তাদেরকেও আপনি সবচেয়ে ভালনারেবল অংশের মধ্যে বিবেচনা করছেন। একটু যদি বলেন আপনি আমাদেরকে। জি, ধন্যবাদ শিলুর ভাই। যেটি হচ্ছে আসলে পপুলেশনের সাবগ্রুপস যদি আমরা চিন্তা করি, তাহলে আবার দেখা যাবে যে বয়স কাঠামোর বিবেচনায় যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে প্রবীণ যে জনগোষ্ঠী যারা রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু অধিকতর
ঝুঁকির মধ্যে বিরাজ করছে। এখন হয়তো বা জনসংখ্যার বিচারে কিন্তু অন্যান্য আদার সাবগ্রুপস অফ পপুলেশন রয়েছে, যে তারাও কিন্তু ভালনারেবল জনগোষ্ঠী। যেরকম ধরেন আপনার বস্তিবাসীর কথা যদি বলেন, ওদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা যদি বলেন, একইভাবে দেখা যাবে যারা ডিসপ্লেসড পপুলেশন হিসেবে যারা রয়েছে, মাইগ্রেন্ট জনগোষ্ঠী যারা রয়েছে, তারাও কিন্তু ভালনারেবল। কিন্তু এদের মধ্যে আমি সম্প্রতি যে লেখাটির মধ্যে দিয়ে বলতে যাচ্ছি যে প্রবীণ জনগোষ্ঠী যারা, তারা বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি অধিকতর ভালনারেবল মনে করছি। বাংলাদেশে এখন বর্তমানে প্রায় 60 বছর বা 60-এর ঊর্ধ্বে যে জনগোষ্ঠী রয়েছে তার 8%। সেই হিসাবে প্রায় 1,35,00,000 মানুষ কিন্তু বাংলাদেশে এই প্রবীণ জনগোষ্ঠী। এবং এই প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে যদি 65 ঊর্ধ্ব যে জনগোষ্ঠীর কথা চিন্তা করি, তাহলে সেখানে দেখা যাবে প্রায় 87,41,000 মানুষ কিন্তু 65-র ঊর্ধ্বে। আপনি হয়তো এই কোভিড সংক্রমণের কারণে লক্ষ্য করতে পেরেছেন যে এখানে মৃত্যুর যে হারটি বা মৃত্যুর যে ধরনটি আমরা লক্ষ্য করছি, আমরা কিন্তু বয়স্ক জনগোষ্ঠীর মধ্যেই কিন্তু মৃত্যুর হারটি লক্ষ্য করছি বেশি। এবং সেখানে ধরেন এই প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হারের মধ্যে হয়তো বা ভেরিয়েশন রয়েছে বয়স কাঠামোর মধ্যে, কিন্তু মৃত্যুর হারের মধ্যে যদি চিন্তা করি, কারণ এই প্রবীণদের মধ্যে কিন্তু কোমরবিড সিচুয়েশন বিলং করে, এবং যার জন্য দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কিন্তু মৃত্যু হারটি বেশি। কিন্তু এই যে আমি আপনার 1,35,00,000 মানুষের কথা বলছি, এই 1,35,00,000 মানুষের মধ্যে দেখা যাবে 2011 সালের যে সেন্সাসটি হয়েছিল এবং আরেকটি জনশুমারি হবে 2021 সালে, সেটিও একটি কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন বর্তমানে কোভিডের কারণে। এবং কিন্তু ওই 2011 সালের সেন্সাস অনুযায়ী যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে এই প্রবীণ জনগোষ্ঠীর 2/3 কিন্তু হচ্ছে অর্থনৈতিকভাবে অক্ষম, অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা কিন্তু সক্ষম জনগোষ্ঠী নয়। এবং সেই জনগোষ্ঠী যেহেতু সক্ষম নয় বা আমরা এদেরকে অক্ষম বলছি, এর মধ্যে দেখা যাচ্ছে আমার বিভাগ, আমাদের ঢাকা ইউনিভার্সিটির পপুলেশন সায়েন্সেস যে বিভাগটি রয়েছে, আমরা 2015-16 সালে আমরা একটি জরিপ করেছিলাম। প্রায় 6,329 জন ব্যক্তিকে, 60 ঊর্ধ্ব ব্যক্তিকে আমরা কিন্তু গবেষণা করে তাদেরকে জরিপের আওতায় নিয়ে এসেছিলাম। সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে প্রতি 4 জনের মধ্যে একজন সামাজিকভাবে নিরাপত্তা সুবিধা সরকার থেকে পেয়ে থাকেন, কিন্তু সেটি পেলেও এই 3 জনের একজন কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং এর মূল কারণই হচ্ছে অপর্যাপ্ত অর্থ। অর্থাৎ প্রবীণদের ক্ষেত্রে যে সরকার থেকে যে তাদেরকে যে সাপোর্টটি দেওয়া হয় সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, প্রবীণ ভাতা আগে দেওয়া হতো, যখন আমরা জরিপ করেছি তখন 300 টাকা দেওয়া হতো, বর্তমানে এটি 500 টাকা দেওয়া হয়। এখন এই যে 500 টাকা যে ভাতাটি দেওয়া হয়, এই ভাতা দিয়ে একজন প্রবীণ কিভাবে তার জীবিকা নির্বাহ করবেন, এই কথাটি চিন্তা করেন, মানে তখন আমাদের কিন্তু আরো ভাবনার এই ভাতা যে আরো বেশি বাড়ানো দরকার। অর্থনৈতিকভাবে যদি চিন্তা করেন, এই প্রবীণদের মধ্যে যারা সন্তানহীন অবস্থায় রয়েছেন, নিঃসন্তান, তাদের অবস্থা কিন্তু আরো বেশি শোচনীয়। এবং এই প্রবীণদের মধ্যে আবার দেখা যাচ্ছে তাদের স্বাস্থ্য সেবা, সামাজিক যে নিরাপত্তার মধ্য দিয়ে দেখা যায় সামাজিক যে যত্নের যে ব্যাপারটি রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন। একইভাবে বলবো যে এই যে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে সরকার কর্তৃক যে সাপোর্টটি, সেটি পেতে গিয়েও কিন্তু প্রবীণদের অনেক ধরনের রাজনৈতিক প্রভাব বা ভোগান্তি বা দুর্নীতি, এই ধরনের বিষয়ের কিন্তু সম্মুখীন তারা হয়ে থাকেন। কাজেই আমি যেটি বলতে চাচ্ছি যে প্রবীণরা এই কোভিড সিচুয়েশনে বর্তমানে এখন কিন্তু তাদের মধ্যে সুরক্ষাহীনতা অনেকটা বেশি, এবং এই সুরক্ষাহীনতা বেশি থাকার কারণে, এবং একই সাথে আমরা লক্ষ্য করছি, আপনি হয়তোবা আমাদের মিডিয়াতে ও কিছু সংবাদ এসেছে, পত্র পত্রিকাতে এসেছে, যে প্রবীণদের ক্ষেত্রে কিছু কখনো কখনো আমরা নির্মম ব্যবহার বা আচরণও লক্ষ্য করেছি। দেখেছি যে প্রবীণদেরকে কাউকে যে বনের মধ্যে রেখে আসছে, বা কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মৃত্যুর পরে কিন্তু লাশ, বাবা মৃত্যুবরণ করেছেন, যে লাশ সৎকার করা বা একে যে জানাজার মতো জায়গা, সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে। তো এখন মূল বিষয় হচ্ছে আবার দেখা যাচ্ছে সম্পত্তি অনেক ক্ষেত্রে লিখে নিয়ে যাচ্ছে। তো এই ধরনের অবস্থা কিন্তু এই কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা বিভিন্ন তথ্য কিন্তু মিডিয়ার মধ্যে লক্ষ্য করতে পারছি। এখন এই প্রবীণরা তাদের যে বয়সের যে জায়গাটি, সেই জায়গাতে বাড়ি বাড়ি গিয়ে আমাদের স্বাস্থ্য সেবা দেওয়ার মতো প্রবীণদের কোনো স্বাস্থ্য সেবা ওইভাবে নিশ্চিতভাবে নেই। এবং বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রবীণদেরকে সুনির্দিষ্টভাবে যে কোনো কি একটা ইউনিট করে দেওয়া, যেখানে যে প্রবীণদের যে যত্ন নেওয়ার যে ব্যাপারটি রয়েছে বা চিকিৎসা সেবার যে ব্যাপারটি, সেটি কিন্তু সুনাঙ্গভাবে নেই। এবং সেই জায়গার ক্ষেত্রে আমরা বলবো যে প্রবীণদের এমনিতেই কিন্তু শারীরিকভাবে তারা কিন্তু অনেকটা বেশি ভালনারেবল অবস্থায় থাকে।
এবং এই অবস্থার মধ্যে সে যদি চিকিৎসা সেবাটা যদি তার নিশ্চিত না হয়, তার স্বাস্থ্য সেবা, তার পুষ্টি, এই জায়গাগুলো যদি নিশ্চিত না হয়, একইভাবে সামাজিকভাবে তাকে যে সম্মান যে করার যে জায়গাটি, এবং তার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমরা এখনো সর্বজনীন কিন্তু পেনশন স্কিমের মতো কোনো সুযোগ আমরা করতে পারিনি। বয়স্কদের জন্য যে স্বাস্থ্য সেবার যে বিষয়টি একটু আগে বললাম, এটি কিন্তু আমরা স্বাস্থ্য সেবায় অন্তর্ভুক্ত করতে পারিনি। এবং নীতি এবং যে কৌশল আমাদের সরকার কর্তৃক রয়েছে সেগুলোও কিন্তু পরিমার্জন হয়নি, এবং না হওয়ার কারণে এর এক ধরনের সুরক্ষাহীনতার মধ্যে কিন্তু তারা রয়েছে। এবং আপনি হয়তো জানেন যে বৈশ্বিকভাবে এখন প্রবীণদেরকে ডিফাইন করা, সংজ্ঞায়িত করার একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। আমি আপনার গত বছর জাতিসংঘের একটি অঙ্গ প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা একটা প্রবীণদেরকে কিভাবে নতুনভাবে সংজ্ঞায়িত করা যায় সেটি নিয়ে ভাবনা চিন্তা করছিলাম। সেক্ষেত্রে আমরা ভাবছিলাম যে হেলদি এইজিং এর কথা বলছিলাম, এবং এই হেলদি এইজিং এ দেখা যাচ্ছে যে ব্যক্তির কার্যক্রম সক্ষমতা এবং একই সাথে তার যে এই সক্ষমতার মধ্যে সে তার যে সক্রিয় যে সক্ষমতার জায়গা থেকে সে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবীণ বয়স্ক হয়ে গেল, সে কিন্তু কাজে কর্মে হয়তোবা সে সক্ষম। সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ভাবছিলাম যে দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ, সেকেন্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনের যে জায়গাটি ছিল, সেখানে কিন্তু প্রবীণদেরকে যদি আমরা রিসোর্স হিসেবে ভাবনায় নিয়ে এসে তাদেরকে কিভাবে আমরা নিয়ে চিন্তা করতে পারি। পৃথিবীর অনেক দেশ কিন্তু রয়েছে যারা কিন্তু প্রবীণ জনগোষ্ঠী হলেও কিন্তু তারা কিন্তু অনেক ভালো অবস্থানে রয়েছে, হেলদি এইজিং তারা নিশ্চিত করতে পেরেছে। কিন্তু আমাদের মতো দেশে কিন্তু প্রবীণরা আসলে অনেক সুরক্ষাহীন অবস্থায় রয়েছে, এবং সেক্ষেত্রে তারা এই কোভিড সিচুয়েশনে আরো অনেক বেশি ভালনারেবল, যেটি সরকারের দৃষ্টি দেওয়ার আমি মনে করি। শুধু সরকার নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলোও কিন্তু, এবং আমাদের পারিবারিক লেভেল থেকেও কিন্তু আমাদের ভাবনা চিন্তা করতে হবে, কারণ আমাদের কিন্তু পরিবার কাঠামোতেও কিন্তু এক ধরনের পরিবর্তন চলে এসেছে এবং এর প্রভাব কিন্তু প্রবীণদের উপর পড়ছে। Nancy Scott, you know you have a boutique consultancy called Why Apply, which is working for coaching individuals on career development. Since the workplace is shrinking due to COVID-19, what kind of personal and professional skills will be required for future job seekers? Nancy. Wow. I think nobody knows what the future workforce is going to be like, but I think what we will require are people who are more creative, able to persuade, work collaboratively. We need leaders who are inclusive, who can bring diverse minds together to solve problems. On the technical side, you know, I work in technology, so I will say this: I think we're going to need people who are more analytical, who understand artificial intelligence, looking at data analysis, but also we need leaders who can manage people who have a technical background, because trying to galvanize people to solve problems that people have never encountered is going to be a big issue. So I think we're going to need more kind of technology literate workforce. But the softer skills around problem solving and you know, working with different types of people, resilience, being able to cope with pressure, these are going to be the softer skills, but a more tech savvy workforce is what we're going to need. And people who can deal with ambiguity, that's going to be a big competency that I think future workforce is going to be looking for. Nancy, since you have started your working life in the not-for-profit sector and on issues related of young people, social exclusion and economic generation, what kind of physical or physiological effects, positive or negative, can the COVID-19 situation have on young people, and what are the far-reaching impacts? I think it's difficult to think about what the long-term impacts are, but there will be. If you think of, you know, really young people who've not been at school, who haven't had much social interaction with friends, we know that they're quite informative years in young people. It shapes their character. So that's what we have to be mindful of that. I think for, you know, students who are missing out university life, or they're about to start work, apprenticeship programs that are stalled. You know, there's lots of experiences that young people have that form their opinion in terms of how they live their lives going forward.
So the impact on mental health is going to be huge, I think. And also, you know, the more vulnerable young people, you know, they've been exposed to lockdown, domestic violence, and lots of cruelty and all kinds of things. And we have to see how we can support these people as we come out of lockdown. So the long-term ramifications, I think young people are going to miss out on a very exciting time in their life. And how do we help them get involved and kind of replace that kind of experiences going forward? I think it's going to be really important. So yeah, I think the mental health issue is going to be the biggest issue, and how we support them. But you know, the young people have shown some resilience and initiative as well. You know, they're getting involved in their local communities, and maybe that could be one of the positives that come out of being locked down and not being busy studying, that they've been involved and more socially aware of what's going on around them. But yeah, I think there's some positives, but I think the long-term effects have yet to be seen, and we need to be resources need to be allocated by governments and institutions to support the transition of mental health, and as they kind of cope with the situation that they've been in. I don't think we can underestimate how that's impacted a lot of vulnerable young people in particularly. It's highlighted the inequalities as well at the COVID, and we need to be seen to support those young people to get back into a level playing field with people who have more resources and means to cope with a situation that nobody's encountered before. As an expert of a variety of discipline, any valuable recommendations for the young people, Nancy? I think for young people, I would say, you know, they need to be inquisitive, they need to be curious, and stay informed of what's going on, because employers will want people who are interested in the world around them, and to be able to demonstrate that is what's going to make you stand out. প্রফেসর মইনুল ইসলাম, একটু বলবেন যে এখন যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আপনি কি প্রেডিক্ট করছেন যে আসলে কোথায় গিয়ে আমরা থামবো বা এই পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম হব, অথবা আমরা কি একটা হার্ড ইমিউনিটির মধ্যেই যাচ্ছি কিনা, যেটাতে আমরা আসলে ছেড়ে দিলাম সবকিছু, ঠিকঠাক যখন হবে স্বাভাবিক গতিতে? জিলুর ভাই, যে প্রশ্ন আপনি করেছেন, আসলে বাংলাদেশের ক্ষেত্রে এখন এই মুহূর্তে বলাটা খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন, কারণ আমরা এমন একটি অবস্থার মধ্যে বিলং করছি এই মুহূর্তে যখন সংক্রমণের হার সর্বাধিক, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, একই সময় আমরা লকডাউন খুলে দিয়েছি, অফিস আদালত কার্যক্রম শুরু হয়েছে। তো এরকম একটি সিচুয়েশনে যখন আমরা, যেটাকে আপনি শুরু করেছিলেন যে নিউ নর্মাল লাইফের দিকে ধাবিত হওয়ার যে ব্যাপারটি রয়েছে, আমি আসলে বলতে চাচ্ছি যে এখন ওই যে হার্ড ইমিউনিটির যে ব্যাপারটির কথা বলেছিলেন, যে এখন যেহেতু কোনো ভ্যাকসিন এখনো আমাদের এখানে আবিষ্কৃত হয়ে ওঠেনি বা আসেনি, বা ভ্যাকসিন কবে এসে আমাদের হাতে এসে পৌঁছাবে, অর্থাৎ ভ্যাকসিন আবিষ্কৃত হলেও সেটি জনগণের প্রবেশগম্যতার যে জায়গাটি রয়েছে সেটি নিশ্চিত হতে হয়তো অনেক সময় লেগে যাবে। তো এই অবস্থার প্রেক্ষাপটে আসলে সংক্রমণ যেভাবে যে গতিতে বাড়ছে বা যে অবস্থান এখন লক্ষ্য করছি, আসলে আমার তো মনে হয় যে এখন আমাদের গভর্নমেন্টের, কিন্তু সরকারের নতুনভাবে চিন্তা করার দরকার রয়েছে। যা হবার হয়ে গিয়েছে, আমাদের কিছু ভুল ভ্রান্তি তো অবশ্যই রয়েছে, আমাদের কাজে কর্মে কিছু সীমাবদ্ধতা ছিল। এখন আমার যেটি মনে হয় যে এই যে সংক্রমণের হার যে অবস্থাটি রয়েছে, যদি হার্ড ইমিউনিটির দিকে যদি আমরা ধাবিত হই, আপনি জানেন যে এই ক্ষেত্রে প্রচুর সংক্রমণের হার বেড়ে যাবে, এবং সেই সংক্রমণের হার যদি অনেক বাড়ে এবং এর মধ্যে মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেক বেড়ে যাবে। তো এই অবস্থা থেকে প্রতিরোধমূলক জায়গাতে কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সে প্রেক্ষাপটে এখন একটা নতুন ভাবে, এখন ঠিক না, বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল, সরকার এখন মনে হয় সেটি বিবেচনায় নিবে বলে ভাবছে, সেটি হচ্ছে জোন ভিত্তিক চিন্তা ভাবনা করা, অর্থাৎ জোন ম্যাপিং করে দেখা। তো সেটি আমার মনে হয় যে বাংলাদেশের যে এখন যে প্রায় ৫৫,০০০-এর উপরে যে সংক্রমণ
ঘটে গেল 55,040 জন। এই ডেটা বা তথ্য বা উপাত্ত যেটি রয়েছে সেই উপাত্তর বিশ্লেষণ করে এখন কিন্তু আপনার দেখার দরকার রয়েছে যে সংক্রমণের হার কোথায় বেশি কম। আমরা মনে করি যে ঢাকা, নারায়ণগঞ্জ, আমি জানি নারায়ণগঞ্জকে এখন ক্রস করে চলে গিয়েছে চিটাগং, এবং সেক্ষেত্রে এই সংক্রমণের হারগুলো কোন জায়গাতে বেশি হচ্ছে, কোথায় রয়েছে সেই জায়গাগুলোতে এই যে জোন ভিত্তিক ভাবনা চিন্তা করে যে রেড, তারপর ধরুন ইয়েলো এবং একইভাবে গ্রিন যে ভাবনাগুলো করা হচ্ছে, সেই ভাবনাগুলোকে নিয়ে আসলে আমার মনে হয় যে শুধুমাত্র ওই যে আমলা নির্ভর যে আমাদের যে কমিটি রয়েছে, জাতীয় কর্ম কমিটি, সেটা আসলে আমার মনে হয় যারা সত্যিকার অর্থে বিশেষজ্ঞ পর্যায়ে যারা রয়েছেন এবং ওই যে কারিগরি টেকনিক্যাল কমিটি যারা রয়েছেন তাদের হাতে আসলে দায়িত্বটা বেশি করে ছেড়ে দেওয়া উচিত। তাদের যে পরামর্শ সেই পরামর্শকে বিবেচনায় নেওয়া উচিত। আপনি জানেন যে আমরা মিডিয়ার থ্রুতে এবং পত্রপত্রিকার থ্রুতে আমরা জানতে পেরেছি যে এই কারিগরি বা যে কমিটিটি রয়েছে বা বিশেষজ্ঞ পর্যায়ে যে কমিটি রয়েছে তারা যে ধরনের প্রস্তাবনা বা সাজেশনস দিয়েছিল সেই জিনিসগুলোকে কিন্তু তারা সরকার কিন্তু অনুসরণ করেনি, এবং না করার কারণে কিন্তু এক ধরনের মাসুল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখন বর্তমানে আমি সরকারকে সাধুবাদ জানাতে চাই যে হ্যাঁ, তারা এখন ওই জোন ভিত্তিক ভাবনা চিন্তা করছেন, কিন্তু এটা কিন্তু দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত যারা বিশেষজ্ঞ পর্যায়ে রয়েছে, যারা ইপিডিমিওলজিস্ট যারা রয়েছে তাদের মাধ্যমে এখন ভাবনা চিন্তা করা উচিত যে জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক, যে প্রত্যেক জেলাকে ফোকাস করে যে সংক্রমণগুলো কোথায় হচ্ছে, কনসেন্ট্রেট করেছে কোন জায়গাতে, এবং সেই অনুযায়ী কিন্তু ভাবনা চিন্তা করে আমাদের কিন্তু কর্মকৌশল নিতে হবে। এবং একইভাবে যেই মানে রেড, ইয়েলো এবং গ্রিন যেটির কথা বলছিলাম, যে এবং হার্ড যদি লকডাউনের কথা চিন্তা করেন সেটিও চিন্তা করতে হবে যে রেড জোন যেখানে থাকবে সেখানে একদম কমপ্লিট একটা লকডাউনের মতো ব্যবস্থা নিতে হবে। জি ইয়েলো এবং গ্রিন এই দুটোর মধ্যে এক ধরনের সংযোগের ব্যাপার থাকতে পারে, কিন্তু সেটি কিন্তু আমি মনে করি যারা ইপিডিমিওলজিস্ট, পাবলিক হেলথ এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে দিয়ে কাজটি করাতে হবে। এবং সেটি করতে গেলে আমি মনে করি যে আমাদের কিন্তু এখন বাস্তবতার জায়গাটি হচ্ছে যে সংক্রমণ কিন্তু বাড়ছে, সংক্রমণ কিন্তু কমছে না, এবং সেটি কতদিন বজায় থাকবে সেটিও কিন্তু সুনির্দিষ্টভাবে এখনো বলার কিন্তু সময় নেই। আমরা WHO যে রিকমেন্ডেশন ছিল যে লকডাউন উঠানোর যে 6টি শর্ত ছিল সেই 6টি শর্তের কিন্তু আমরা কোনোটি পূর্ণাঙ্গভাবে করিনি। আমি 6টি শর্ত এখন আমি আপনাকে পড়ে শোনাবো না, শুধুমাত্র দুটো শর্তের কথা বলে আমি আমার আলোচনাটা এই পর্যায়ে থামবো আপনার কাছে বলে। প্রথম পর্যায়ে ছিল যে রোগ সংক্রমণ নিয়ন্ত্রণে থাকতে হবে। আপনি কি বলেন আমাদের কি রোগ সংক্রমণ কি নিয়ন্ত্রণ পর্যায়ে আছে এখনো? এটিতে এখনো বাড়ছে ক্রমান্বয়ে। দ্বিতীয় 6 নম্বর যে শর্তটি ছিল সেটি ছিল জনগণ যখন সম্পূর্ণরূপে এই কোভিড-19 সঙ্গে শিক্ষিত থাকবে, সংযুক্ত এবং ক্ষমতায়িত হবে, এবং সেটা হবে স্বাভাবিক পরিবেশে বসবাস করার উপযোগী বলে গণ্য হবে। আপনি কি মনে করেন এই 2 মাস সময় আমরা যে যে আমি পার করলাম এর ভিতরে কি জিনিসগুলো হয়েছে আমাদের? আমরা এই আমি 6টি শর্তের আমি শুধু দুটোর কথা বলেছি। আমি আসছি আপনার কাজেই কাছে। এই অবস্থায় আমার মনে হয় যে আমাদের যে অবস্থান ওই প্রতিরোধমূলক ব্যবহারের দিকে আমাদেরকে আগাতে আমি হবে। আসছি এবং আপনার কাছে। Nancy, we are almost at the end of the program, so very briefly, how COVID-19 can impact social order globally, and how intense can social and political exclusion be due to COVID-19? If you have any example, you can tell us, and also how effective can government and NGO integrated initiatives be to overcome the economic crisis? I think more generally, I think we need to have more partnership working, more collaboration. We should be taking more risks and trying new things out to help with the recovery. We need to think about greater investment in infrastructure, because if we don't have resilient infrastructure, nothing will work. We can't move information, we can't move people around, we can't share information. So investment in infrastructure, investment more in we must take advantage of the sustainable, the environmental benefits that we've seen, and use it as a leverage to innovate more in green technology. So I just think we need to collaborate more. We need to invest in more training and technology, so we can share more information.
And but do you I'm think not sure. this? Sorry. Did I answer your question there? I'm not sure if I answered your question fully there. No, it's okay. It's okay. Do you think this pandemic will cause a huge recession in the British economy? And what type of recovery model should follow to avoid economic collapse? I think the Chancellor is talking about a recession, and so we think it will be inevitable. And they are doing a lot to support businesses with, paying for furlough, using the furlough scheme to support businesses and giving them business loans. But I think it depends how quickly the easing of the lockdown gives people confidence to start living life like they normally live life. We need to think about being more imaginative in terms of how we support businesses. The bounce back will really depend on how quickly the businesses can open up and what support we can work internationally around the aviation sector, tourism, because these are the big industries that impact us, and how confident people feel about their jobs. And if there is confidence in that people can keep their jobs, then we will be up and running. But I think the Chancellor is preparing us for a recession. How deep it is will really depend on how internationally we work together to monitor how the disease is moving around the world, and how we contain it will demonstrate how deep the recession will be. But I think we're kind of prepared for one. I think the government are talking like there will be one. But I think they're relying on the public's common sense to help contain the disease. And if it's contained, then we can get out of the recession faster. প্রফেসর মনিরুল ইসলাম, আমরা একেবারে শেষের দিকে, সো সামনের দিনগুলোর জন্য আসলে অনেক হয়েছে, ভুল ত্রুটিও হয়েছে, অনেক ভালো ভালো কাজও হয়েছে ব্যক্তিগত পর্যায়ে, সরকারি পর্যায়ে, কিন্তু সামনের দিনগুলোতে আসলে করণীয় কি, সেটা যদি আপনার যেটা মনে হয় সুনির্দিষ্টভাবে কিছু বলেন আপনি। জি, ধন্যবাদ। আসলে যেহেতু একদম শেষ পর্যায়ে রয়েছেন, এবং ওই সম্প্রতি আমি মনে করি যে এখনই আমাদের ভাবনা চিন্তার দরকার রয়েছে, এবং মাথায় রাখতে হবে যে সামনে আগামী অর্থ বছরের বাজেট আছে, 11 তারিখে জাতীয় সংসদে প্রস্তাবিত হবে, এবং এবার বাজেট নিয়ে আসলে সেই অর্থে কোনো আলোচনাও হবে না। আমরা যতদূর জানি যে 7-8 দিনের মধ্যে বাজেট সেশন শেষ হয়ে যাবে, এবং সব সংসদ সদস্যরা সেখানে পার্টিসিপেট করছেনও না কোভিড-19 কারণে। তো সব মিলে একটু যদি সেখানেও কোনো পরামর্শ থাকে ছোট করে যদি বলেন। জি, ধন্যবাদ জিলুর ভাই। তাহলে বাজেট নিয়ে যদি সহজ কথা একদম সংক্ষিপ্ত পরিসরে বলি, তাহলে বলবো যে এই মুহূর্তে সরকারের চিন্তা করতে হবে যে কোভিড সংবেদনশীল বাজেট, অর্থাৎ এই বাজেটকে নামকরণ করতে হবে যে কোভিড সংবেদনশীল বাজেট, এবং এই বাজেটের মধ্যে প্রথম গুরুত্ব দিতে হবে স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এবং এই স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এই জায়গার মধ্য দিয়ে গুরুত্ব দিয়ে তারপর আমার মনে হয় বাকি অন্যান্য খাতগুলোর ক্ষেত্রে চিন্তা করা দরকার রয়েছে। তাহলেই আমার মনে হয় বাজেটের ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত পরিসরে এক কথায় বলতে চাচ্ছি। দ্বিতীয়ত যেটি মনে করছি যে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে সরকার এবং রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের কিন্তু জনগণের কাছে কয়েকটা জিনিস কিন্তু স্পষ্ট করতে হবে। সেটি করা হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এবং সেই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী যে কৌশল সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে আমাদের যে রেমিটেন্স বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু শীঘ্রই আরো বাধাগ্রস্ত হয়ে যাবে। এই 1,21,00,000 মানুষ যারা বিদেশে ছিল, এর মধ্যে অনেকেই এদের মধ্যে অনেকেই ভালনারেবল অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকেই বলা হচ্ছে যে প্রায় 10 লক্ষের মতো ফিরে আসতে হবে। তো আমরা তো চাই না আমাদের যে এই শ্রমিক যারা বিদেশ থেকে ফিরে আসুক। কাজেই ভবিষ্যতের অবস্থাটা কিন্তু চিন্তা করতে হবে যে এই ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস যারা রয়েছে তাদের ভাবনাও নিয়ে আসে সার্বিকভাবে আমি বলবো যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী কৌশল নিতে হবে। একইভাবে বলবো এখনো বাংলাদেশের সমস্ত জায়গা কিন্তু লকডাউনহীন হয় নাই। সরকারের ঘোষণা অনুযায়ী এখনো কিন্তু লকডাউন রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে লকডাউন করতে হবে এবং একইভাবে ওই জোনিং বা ম্যাপিং করতে হবে। তৃতীয়ত হচ্ছে ভালনারেবল
যে জনগোষ্ঠী রয়েছে সেই জনগোষ্ঠীর সুরক্ষা করতে হবে। আপনি হয়তো জানেন যে আমরা একটা বিষ বারুদের মধ্যে বসবাস করছি। বাংলাদেশে 11 লক্ষাধিক রোহিঙ্গা রিফিউজি রয়েছে। আপনি জানেন ওখানেও সতি সম্প্রতি সংক্রমণ শুরু হয়েছে, একজন মৃত্যুও ঘটেছে গত পরশু ঘটেছে, এবং এই সংক্রমণ ওখানে কিছু স্বাস্থ্য ওয়ার্কাররাও কিন্তু ইতিমধ্যেই সংক্রমিত হয়েছে। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে। একইভাবে আমি বলবো যে ভালনারেবল জনগোষ্ঠীর মধ্যে ইসলাম পপুলেশন, যখন সরকার থেকে আমরা মিডিয়াতে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেই বস্তিবাসীদের মধ্যে কতজন সংক্রমিত হয়েছে, আশা করি সংক্রমণটা হারটা কম রয়েছে, কিন্তু এই জায়গাটিও আমাদের গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে এই এবং ভাসমান বা বস্তিবাসী এই জনগোষ্ঠী রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা চিন্তা করে। এবং যে জিনিসটি আরেকটি চিন্তা করতে হবে, সর্বাধিক টেস্টের আওতা বাড়ানো। এখন আমাদের সরকার বাড়াচ্ছে, চেষ্টা করছে, কিন্তু সক্ষমতার জায়গাতেও আমাদের ঘাটতি রয়েছে। সেই জায়গাতে চিন্তা করতে হবে সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার আওতা যাতে বাড়াতে পারি। তারপরে হচ্ছে চিকিৎসা সেবা নিশ্চিতকরণ। আজকে দেখেন, আজকেও দেখতে পেয়েছি চিকিৎসা সেবার ক্ষেত্রে বেসরকারি স্বাস্থ্য সেবায় সংযুক্ত যারা রয়েছে তারাও অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বিল নিচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে বেসরকারি স্বাস্থ্যসেবা নিতে গিয়ে ওখানে গিয়েও কিন্তু কেউ কেউ সংক্রমিত হয়েছেন, অর্থাৎ উনি কোভিড পেশেন্ট ছিলেন না কিন্তু পরিবার সহ সংক্রমিত হয়েছেন। কাজে এই জায়গাগুলোতে মানে যদি হসপিটাল যদি মানে আপনার নিরাপত্তামূলক ব্যবস্থায় না থাকে তাহলে আরেকটি চ্যালেঞ্জের মধ্যে। চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং একইভাবে সেখানে সুরক্ষা দেওয়া। এরপর আরেকটি ভাবনা নিতে হবে আমাদের, সেটি হচ্ছে দ্বিতীয় ঢেউ নিয়ে ভাবা। ইতিমধ্যেই দেখেন যারা সংক্রমিত হয়ে গিয়েছে, এবং কিছু কিছু দেশে কিন্তু আবার সেকেন্ড ওয়েভ বলে যে বিষয়টি রয়েছে সেটি লক্ষ্য করা গেছে, এবং আমাদের দেশেও যারা ইতিমধ্যে সংক্রমিত হয়ে গিয়েছেন ভবিষ্যতে যে আবার পুনরায় সংক্রমিত হবেন না সেটি কিন্তু বলা যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তারপর হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড যে চালুকরণ সামগ্রিকভাবে আমি বলছি, নট সীমিত পরিসরে, সেটি চালু করার একটা রোড ম্যাপ আমাদের নিতে হবে। এবং আমি বলবো যে সমাজ এবং জীবনাচরণে আমরা সাধারণ নাগরিকেরা কিভাবে আচরণের পরিবর্তন নিয়ে আসতে চাই সেটি কিন্তু জনগণের সাথে সরকারের বা রাজনীতিবিদদের কথা বলতে হবে, এবং সেটি যদি আমাদেরকে জানানো যায় পারস্পরিকভাবে তাহলে আমি মনে করি সত্যিকার অর্থে গণতান্ত্রিক যে মূল্যবোধ বা স্পিরিট সেটি রক্ষা হবে। ধন্যবাদ। আপনি হয়তো জানেন, যেহেতু আমি শেষ করতে হবে, কাজ করি। জি হ্যাঁ, শেষ করি তাহলে। এই সার্বিক প্রেক্ষাপটে আমি বলবো যে দেখেন বাংলাদেশ এখন সামনের 2030 সালের বজায়যোগ্য উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গোল অর্জনের সময় রয়েছে, সেটি কিন্তু বাধাগ্রস্ত তৈরি হয়ে যাবে। এখনই আমাদেরকে যেটি করতে হবে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদেরকে তড়িৎ গতিতে এই প্ল্যান পরিকল্পনা, এক্সিস্টিং যে পরিকল্পনা রয়েছে সেগুলোকে আমাদেরকে কিন্তু আবার পরিমার্জন করতে হবে বা একে নতুন ভাবে বিন্যস্ত করতে হবে। আপাতত আমার মনে হয় এখানেই আমি থামি। জিলুর Nancy, we are almost at the end of the program. Just any final remarks in 30 seconds? Yeah, I just think we need to use this COVID situation to almost reset the way we want to live our lives. I think the role of the state has changed the way we will be living, and we need to just remember that we all need to work together because this solution will not be solved by being by ourselves, and we must use this as a time to create a more better sustainable society and remind ourselves that we are one human race. Professor Mainul Islam, Ms. Nancy Scott, thank you very much. Thank you so much indeed for being with us. দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। কথাবার্তায় যেটা মোটামুটি স্পষ্ট, এবং আমরা সবাই বুঝতে পারছি যে এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যাদের সক্ষমতা আছে, সেটি শারীরিক সক্ষমতা হোক, আর্থিক সক্ষমতা হোক, তারাই আসলে কোভিড-19-এর সঙ্গে মোকাবেলা করে টিকে থাকতে পারবেন। অন্যথায় কাজটা প্রধানত দায়িত্বটা পড়বে রাজনৈতিক নেতৃত্ব বা রাষ্ট্র ক্ষমতায় যারা বিভিন্ন দেশে আছেন তাদের উপরে। তারা যদি সবার জন্য বাসযোগ্য দেশ বা পৃথিবী করতে চান তাহলে চিত্রটা একরকম হবে, আর তারা যদি সেটি না চান, যেটি আসলে যেক্ষেত্রে তারা ইতিমধ্যেই তাদের ঔদাসীন্যের প্রমাণ দিয়েছেন জনস্বাস্থ্যের ক্ষেত্রে এবং জনগণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে, সেই অবস্থা অব্যাহত থাকলে পরিস্থিতিটা আসলে যারা সক্ষম তারাই টিকে থাকবেন, অন্যরা টিকতে পারবেন না। এবং সামনে বাংলাদেশের জাতীয় বাজেট নিয়ে পরামর্শ যেটি এসেছে যে এই বাজেটকে আসলে কোভিড সংবেদনশীল বাজেট হতে হবে, এবং এখানে স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্ব পেতে হবে, সামাজিক সুরক্ষার বিষয়টি গুরুত্ব পেতে হবে, এবং তার সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাটা যদি
যথাযথ হতো তাহলে নাগরিকদের উপরে দোষ চাপাবার এই প্রবণতাটা আমাদের পৃথিবী জুড়ে রাজনৈতিক নেতৃত্বরা খুব একটা পেতেন না। কাজেই সেই দিকটা তো মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।